আবারও রাজনীতির মাঠে পাল্টাপাল্টি কর্মসূচি। আওয়ামী লীগ নয়, দেশ চালাচ্ছে অদৃশ্য শক্তি। নির্যাতন করে দমানো যাবে না সরকার পতনের আন্দোলন, হুঁশিয়ারি মির্জা ফখরুলের। বিএনপি ভারতের দালাল, আওয়ামী লীগের শক্তি জনগণ। আওয়ামী লীগ দাবি করে যে তারা দেশ চালাচ্ছে, আসলে কি তারা দেশ চালাচ্ছে? তারা দেশ চালায় না, এক অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে। মুক্ত করতে চায়, তাহলে আগে বাংলাদেশকে মুক্ত করতে হবে বিদেশি তালেবানদের হাত থেকে। আমাদেরকে বলে ভারতের দালাল, দালালকে ভারতের আপ্যায়নে ডিনার খেয়ে বিএনপি নেতারা হাসি খুশি ক্ষমতার স্বপ্নে দিব। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। যারা বলে এই রেলের কি দরকার ছিল, তো কি দরকার ছিল ওদের, আমার মানে এদের একটু ছবি তুলে রেখে সুবিধাগুলি নিচ্ছে কিন্তু একটু দেখা দরকার। উন্নয়ন প্রকল্পের সমালোচনাকারীদের এক হাত নিলেন প্রধানমন্ত্রী। বললেন পরমাণু বিদ্যুৎ সবচেয়ে পরিবেশ বান্ধব, ব্যয় সাশ্রয়ী পরিকল্পনা গ্রহণের নির্দেশ। নাজুক ঢাকা নিতে পারছে না 1 ঘন্টার বৃষ্টিও। 87 মিলিমিটারেই অচল হয়ে পড়ে বিভিন্ন সড়ক, দিনভর যানজটে ভোগান্তি। হজে যেতে ভিসা ইস্যু শেষ দিনে অনিশ্চয়তা, এখনো হাতে পাননি 18,000 মুসল্লি। চ্যালেঞ্জ থাকলেও বিকল্প উপায়ে যেতে পারবেন সব যাত্রী, বলছে হাব। পানি না দিয়ে তিস্তা প্রকল্পে নয়া দিল্লির বিনিয়োগ প্রস্তাব প্রহসন। চীন ভারতের ভূ রাজনীতির বলি না হয়ে নিজস্ব অর্থায়নের দ্রুত মহাপরিকল্পনা বাস্তবায়নের তাগিদ। 23 নাবিক নিয়ে দেশের জলসীমা এমভি আবদুল্লাহ। সোমবার কুতুবদিয়ায় নোঙর, পণ্য খালাসের পর ভিড়বে চট্টগ্রাম বন্দরে, অপেক্ষায় স্বজনরা। অদৃশ্য শক্তির ইশারায় দেশ চালাচ্ছে সরকার, পরিকল্পিতভাবে গণতন্ত্রকে হত্যা করছে। রাজধানী নয়াপল্টনে বিক্ষোভ সমাবেশে এমন অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্যাতন করে তাদের আন্দোলন দমানো যাবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সমাবেশে ভারত বয়কটের ডাক দিয়েছেন বিএনপি নেতারা। মুহুর্মুহু মিছিল, স্লোগানে উত্তাল নয়াপল্টন। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি, বিদেশে চিকিৎসা আর বিভিন্ন মামলায় গ্রেফতার নেতাকর্মীদের মুক্তির দাবিতে যুবদল আয়োজিত সমাবেশে অংশ নিতে শনিবার দুপুর থেকে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন বিএনপির নেতাকর্মীরা। বিকেল নাগাদ নয়াপল্টন ছাড়িয়ে ফকিরাপুল, নাইটেঙ্গেল মোড় পর্যন্ত সড়কে অবস্থান নেন তারা। বিকেল 4টার পর মঞ্চে ওঠেন স্থায়ী কমিটির সদস্য সহ সিনিয়র নেতারা। সরকারি সমালোচনা করে তারা বলেন ভারতের ইন্ধনে একদলীয় শাসন কায়েম করছে সরকার। হুঁশিয়ারি দেন ভারত বয়কট ও সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার। যেদিন বাংলাদেশকে মুক্ত করতে পারবেন, সেদিন বাংলাদেশের আরো জনগণ মুক্ত হবে, খালেদা জিয়া মুক্ত হবে। এই দেশের জনগণের জন্য সারা জীবন পরিশ্রম করেছেন, যিনি গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, যাকে আজকে তিলে তিলে প্রাণ দিতে হচ্ছে হাসপাতালের করিডোরে বসে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেন জনগণের তোয়াক্কা না করে অদৃশ্য শক্তির ইশারায় দেশ চালাচ্ছে সরকার। আওয়ামী লীগ দাবি করে যে তারা দেশ চালাচ্ছে, আসলে কি তারা দেশ চালাচ্ছে? তারা দেশ চালায় না, এক অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে বন্ধুগণ। এবং যাদের নির্দেশে তারা আজকে বাংলাদেশে মানুষের অধিকারগুলোকে কেড়ে নিয়েছে। নির্যাতন করে বিএনপির আন্দোলন দমানো যাবে না, হুঁশিয়ারি করে ঐক্যবদ্ধ আন্দোলনে সরকার পতনের ডাক দেন বিএনপি মহাসচিব। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। বিএনপি নিজেরাই ভারতের দালাল, আওয়ামী লীগের শক্তি বাংলাদেশের জনগণ। রাজধানীর মোহাম্মদপুরের শান্তি সমাবেশে এমনটা বলছেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর বন্ধুত্বের কারণেই ভারত থেকে সরকার অনেক কিছু আদায় করতে পেরেছে বলেও মন্তব্য করেছেন ওবায়দুল কাদের। রাজপথে শান্তি সমাবেশে বাংলাদেশ আওয়ামী লীগ 7 জানুয়ারি নির্বাচনের আগে আওয়ামী লীগ নিয়মিত এমন শান্তি সমাবেশ করলেও নির্বাচনের পর সেই আয়োজন কিছুটা স্তিমিত ছিল।
সবশেষ ১ মে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে শ্রমিক সমাবেশ করে শ্রমিক লীগ। 10 দিন পর রাজধানীর মোহাম্মদপুরে আয়োজিত হলো শান্তি সমাবেশ। রাজধানীর এক প্রান্তে যখন বিএনপির সমাবেশ, তখন অপর প্রান্ত মোহাম্মদপুরে দুপুরের পর থেকেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় রাজপথ। খেতে অংশ নেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। তারা বলেন, গত 15 বছরে এমন কোনো নাশকতা নেই যা বিএনপি জামাত করেনি। এই বাংলাদেশের মানুষ নির্বাচনে ভয় পায় বিএনপি জামাত, এমন অভিযোগ তুলে আওয়ামী লীগের সিনিয়র নেতারা বলেন, পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা এবং আন্দোলনের নামে বিশৃঙ্খলা কোনোটাই মেনে নেওয়া হবে না। তারেক রহমান যতক্ষণ পর্যন্ত তাদের নেতৃত্ব আছে ততক্ষণ পর্যন্ত তারা সংসদে বিরোধী দলের আসনে বসতে পারবে না। রোজা, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, অমুক তারিখ তমুক তারিখ, কোন তারিখে এই সরকারকে, জনগণের সরকারকে উৎখাত করা যায় নাই। যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে আওয়ামী লীগ প্রস্তুত বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা। ভারতীয় দূতাবাসে পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ভারত বিরোধিতা বিএনপির দ্বিচারিতা। নরেন্দ্র মোদী ভারতের যখন প্রধানমন্ত্রী নির্বাচিত, বিএনপি নেতারা ফুল আর মিষ্টি দিয়ে হাজির হয়েছিল। জনগণের জানমাল রক্ষায় মাঠে থাকবে আওয়ামী লীগ, এমন ঘোষণা দেন ওবায়দুল কাদের। শেখ হাসিনার শক্তির উৎস এই দেশের মানুষ। বিএনপি জামাতের কথায় কান্না দিয়ে শেখ হাসিনার উপর আস্থা রাখার আহ্বান জানান ওবায়দুল কাদের। আমাদের খাতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। অহেতুক কোনো প্রকল্প পাশ করবে না সরকার, এমন কথা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষের উন্নয়নে ব্যয় সাশ্রয়ী আর টেকসই নির্মাণ প্রয়োজন। সকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের 61তম কনভেনশনে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। দেশের মেগা প্রকল্প নিয়ে সমালোচনাকারীদের এ সময় একহাত নিয়েছেন শেখ হাসিনা এবং তিনি পাল্টা প্রশ্ন ছুড়েছেন যে, উন্নয়নের সুফল দেখে সমালোচকরা কি লজ্জা পাচ্ছেন? উৎকর্ষের নতুন উচ্চতায় পৌঁছাতে নিরন্তর এগিয়ে যাচ্ছে দেশ। ভঙ্গুর অবকাঠামোর ইতিহাস পেছনে ফেলে এখন দৃশ্যমান দেশের এক একটি মেগা প্রকল্প। পেশাজীবী প্রকৌশলীদের জাতীয় সংগঠন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ আইইবির 61তম কনভেনশনে এই কথাগুলোই যেন প্রতিধ্বনিত হলো রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে। রাজধানীর রমনায় সকালে এই আয়োজনে যোগ দেন সরকার প্রধান। উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন জেলা থেকে আসা আইবির সদস্যরা। নির্মাণ ও প্রকৌশল খাতে বিশেষ অবদানের জন্য বিশিষ্টজনদের হাতে পদক তুলে দেয়া হয় অনুষ্ঠানে। সরকার প্রধান বলেন, সীমিত সম্পদের এই দেশে এমন কোনো প্রকল্প পাশ করবে না সরকার যা অযৌক্তিক। শুধু নির্মাণের জন্য নির্মাণ করা বা এটা কাজ করলেই সেখানে একটা কনস্ট্রাকশন হবে, কমিশন পাবেন, কিছু এই পাবেন সেই পাবেন, সেটার জন্য না হয়। নীতিগত পরিকল্পনায় অতীতের চেয়ে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বেড়েছে জানিয়ে শেখ হাসিনা বহুমুখী বিদ্যুৎ উৎপাদনের প্রয়োজনীয়তা তুলে ধরেন। আমাদের বিদ্যুৎ উৎপাদন আমরা বহুমুখী করছি। সামনে আরেকটা নতুন দিক আসছে, হাইড্রোজেন। এই হাইড্রোজেনের ক্ষেত্রেও কিন্তু ইতিমধ্যেই আমরা পদক্ষেপ নিয়েছি। এখানে আমাদের গবেষণাও দরকার। প্রত্যেকটি মেগা প্রকল্প নিয়ে সমালোচনায় মুখর থাকা ব্যক্তিদের প্রতি পাল্টা প্রশ্ন ছুড়ে দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, নতুন বাস্তবতায় তারা কি লজ্জা পাচ্ছেন? একটা কিছু ভালো লাগে না গোষ্ঠী আছে, যেমন একজন কেউ কেউ প্রশ্ন তুললেন, কি পদ্মা সেতুতে রেলের যোগাযোগের কি দরকারটা ছিল, বা স্যাটেলাইট দুইয়েরই বা প্রয়োজন কি আছে। আমার মানে এদের একটু ছবি টবি তুলে রেখে তারপর মেট্রো রেলে চললো কিনা, টানেলে গেল কিনা, এক্সপ্রেসওয়েতে উঠলো কিনা, বা এই সুবিধাগুলি নিচ্ছে কিনা একটু দেখা দরকার। উন্নয়নের সারথি হয়ে দেশকে এগিয়ে নিতে প্রকৌশলীদের সুযোগ সুবিধার প্রস্তাবগুলো বিবেচনার আশ্বাস দেন সরকার প্রধান শেখ হাসিনা। কোন কোন দাবিটা যৌক্তিক এবং কোনটা কিভাবে করতে হবে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। হজে যেতে ভিসা আবেদনের শেষ দিনেও দেখা যাচ্ছে অনিশ্চয়তা। এখনও ভিসার জন্য তাকিয়ে অসংখ্য হজ যাত্রী। তবে হাব বলছে, সব চ্যালেঞ্জ মোকাবেলা করেই ভিসা প্রক্রিয়া করা হবে শেষ। এদিকে হজ যাত্রার তৃতীয় দিনে 8টি ফ্লাইটে সৌদি আরব যাচ্ছেন 3000-এরও বেশি যাত্রী। চোখে সৃষ্টিকর্তার ঘর দিদারের স্বপ্ন, মনে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে নিজেকে সঁপে দেওয়ার আশা। এহরামের 2 টুকরো সাদা কাপড় পরে লাইনে দাঁড়িয়ে এক মহাপবিত্র সম্মেলনের পথে যাত্রা।
তৃতীয় দিনের মতো শনিবার সকাল থেকে আল্লাহর মেহমানদের পদচারণায় মুখর আশকোনা হজ ক্যাম্প। তরুণ থেকে বৃদ্ধ সবাই ইসলামের 5 স্তম্ভের অন্যতম এই ইবাদত সফল হওয়ার পথে, তাই শুকরিয়া সৃষ্টিকর্তার। যে ঘরের দিকে সারা জিন্দগি মুখ ফিরে নামাজ আদায় করেছি, আজকে সেই ঘর দেখার জন্য যাইতেছি। যত মুসলিম আছে সবাইকে আল্লাহ শান্তি দান করুক। এখন পর্যন্ত কোনো ভোগান্তিতে বা হয়রানির শিকার হই নাই আমি। এদিকে হজে যাওয়ার ভিসা ইস্যুর শেষ দিন শনিবার, এখনো ভিসার অপেক্ষায় 15,000-এর বেশি মুসল্লি। এমন অনিশ্চয়তার মধ্যে হজ অফিস পরিচালক বলছে বাকি ভিসা প্রস্তুতের কাজ চলছে। হজযাত্রীদের আমি আশ্বস্ত করতে চাই, একজন হজযাত্রীও কিন্তু আমরা বাংলাদেশে রাখবো না। আমরা যে কোনো প্রক্রিয়ায় হোক তাদেরকে অবশ্যই নিবন্ধিত হজযাত্রী প্রত্যেকেই হজে যাবেন। এদিকে ভিসা ইস্যুর বিষয়ে সংশ্লিষ্ট এজেন্সির গাফলতি নয় জানিয়ে অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব বলছে, চ্যালেঞ্জ থাকলেও সব যাত্রী যেতে পারবেন হজে। সৌদি কর্তৃপক্ষের সাথে আমরা কিন্তু আমাদের যোগাযোগটি অব্যাহত আছে। আমরা আশা করি এর মধ্যে সবগুলি ভিসা আমরা সম্পন্ন করতে পারবো। এজেন্সিগুলিও তৎপর আছে, আমরাও এজেন্সিগুলিকে তৎপর রাখছি। হজ যাত্রার তৃতীয় দিনে 8টি ফ্লাইটে সৌদি আরব যাচ্ছেন প্রায় 3200 জনের বেশি হজযাত্রী। প্রতি বছর বাংলাদেশ থেকে সৌদি আরবের উদ্দেশ্যে হজের জন্য পাড়ি জমান হাজার হাজার মুসল্লি। তারপরেও কোনো না কোনোভাবে ভোগান্তিতে পড়তে হয় এ সকল হজ যাত্রীদের। এবছরও ভিসা প্রসেসিং নিয়ে ভোগান্তিতে পড়ে প্রায় 18,000 যাত্রী। তবে হাব কর্তৃপক্ষ বলছে দ্রুত এই ভিসা প্রসেসিংয়ের যে সমস্যা সেটি কাটিয়ে উঠবেন। রাজুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। গরমের সময় হাহাকার, আবার বৃষ্টিতেও চরম ভোগান্তি। সমস্যা জর্জরিত ঢাকা নিতে পারছে না মাত্র 1 ঘন্টার বর্ষণও। সকালে 87 মিলিমিটার বৃষ্টিতে ভেসে যায় রাজধানীর বিভিন্ন পথঘাট, আর এতে বিভিন্ন সড়কে তৈরি হয় যানজট, যার কারণে দিনভর সীমাহীন দুর্ভোগে পড়তে হয় স্কুল আর অফিসে যাওয়া মানুষদের। প্রশান্তির বৃষ্টির বিপরীত চিত্র। মাত্র 1 ঘন্টার বৃষ্টি, আর তাতেই জলজটে মোহাম্মদপুর, কাজীপাড়া, শেওড়াপাড়া, মিরপুর 11। অলিগলিতে ডুবেছেই প্রধান সড়কেও হাঁটু পানি। ঘুম ভেঙে বাইরে বের হয়ে যেন জিম্মি জলাবদ্ধতায়। অফিস, স্কুল সব। এক হাতে জুতা, এক হাতে পায়জামা ধরে বাসায় যেতে হচ্ছে আমাদের। ট্রেনে যত ময়লা পানি আছে সেগুলো দিয়ে হাইটে যেতে হচ্ছে, পা পুরো ভিজে গেছে, চুলকাইতেছে পা। বিঘ্ন ঘটে যান চলাচলেও। যানবাহনের দীর্ঘ জটলায় অনেকেই ব্যর্থ হন ঠিক সময় কর্মস্থলে যেতে। কোথাও কোথাও বাড়ির সামনে, এমনকি বাসা বাড়িতেও উঠে পড়ে বৃষ্টির পানি। সিটি কর্পোরেশন আমরা দরখাস্ত পর্যন্ত করছি, এখনো আমরা শুরু হওয়া পাই নাই। সিএনজি, অটোরিকশা, এরা হচ্ছে ভাড়া দ্বিগুণ বাড়ায় নাই। মাত্র 1 ঘন্টা। আবহাওয়া অফিসের তথ্য বলছে তাতেই রেকর্ড হয়েছে 87 মিলিমিটার বৃষ্টি। ভয়টা সেখানেই। মৌসুম শুরু হতে না হতেই এমন জলাবদ্ধতার কবলে পড়লে আষাঢ় শ্রাবণে কি হবে? বরাবরই প্রশ্নবিদ্ধ এই নগরের ড্রেনেজ ব্যবস্থা, তাই আবারও তোপের মুখে নগরবাসীর। দায় দিচ্ছেন অপরিকল্পিত উন্নয়নের। গাড়িগুলো যখন যাচ্ছে, গাড়ির ইয়েতে ঢেউয়ে দোকানপাট, মাল সামানা নষ্ট হয়ে যাচ্ছে। উন্নয়ন হবে এটা ঠিক আছে, কিন্তু অবকাঠামোগত দিকটা বিবেচনা না করে উন্নয়ন করলে তো সেই উন্নয়ন কাজে আসবে না। তাপমাত্রার পারদ বাড়লে যেমন হাঁসফাঁস করছে নগরবাসী, তেমনি অল্প বৃষ্টিতেই যেন শেষ নেই দুর্ভোগের। তীব্র গরম, তার মধ্যে একটু বর্ষা হলেই হাঁটু পরিমাণ পানি। এখন ঢাকা শহর আসলে যে কোনো ধরনের ছোট যে কোনো অভিঘাতেই আমরা ঢাকাবাসী জর্জরিত। শুধু কর্তৃপক্ষই নয়, নগরকে বাসযোগ্য করতে দায়িত্ব রয়েছে বসবাসকারীদেরও। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে। 3 ম্যাচ হাতে রেখেই প্রিমিয়ার লিগ ফুটবলের শিরোপা জিতল বসুন্ধরা কিংস। মোহামেডানকে হারালো 2-1 ব্যবধানে। রেকর্ড টানা 5ম লিগ টাইটেল জয় কিংসের। একতরফা পানি প্রত্যাহারে মরতে বসা তিস্তা প্রকল্পে ভারতের বিনিয়োগ প্রস্তাবকে প্রহসন বলছেন নদী অধিকার কর্মীরা। তারা বলছেন যে চীন আর ভারতের ভূ রাজনীতির বলি না হয়ে নিজস্ব অর্থায়নে এই মহাপরিকল্পনা বাস্তবায়ন। চায়না সহ আরও আদার্স কান্ট্রি যারা এখানে ডোনেট করতে চায় তাদের জন্য ইয়ারডি এটা পরিকল্পনা আছে, ইয়ারডি খুঁজতেছে। সময় টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে পানি উন্নয়ন বোর্ডের উত্তরাঞ্চল প্রধান প্রকৌশলী জানিয়েছিলেন, চীনের শক্ত শর্তের কারণে বিকল্প বিনিয়োগকারী খোঁজা হচ্ছে। তারই প্রমাণ মিলল গত 9 মে ভারতের পররাষ্ট্র সচিবের বাংলাদেশ সফরে নানা আলোচনার মধ্যে তিস্তা গুরুত্বপূর্ণ হয়ে ওঠা। পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সাংবাদিকদের জানান, তিস্তা বহুমুখী প্রকল্পে বিনিয়োগ করতে চায় ভারত। ইন্ডিয়া সেখানে ফিন্যান্স করতে চায়।
তবে তিস্তায় ভারতের বিনিয়োগের আগ্রহ নিয়ে প্রশ্ন তুলেছেন নদী অধিকার কর্মীরা। তাদের মতে ভারতের একতরফা পানি প্রত্যাহারের ফলেই মরতে বসেছে উত্তরের জীবন তিস্তা। হুমকিতে পড়েছে কৃষি, অর্থনীতি, জীববৈচিত্র্য ও বিশাল জনগোষ্ঠীর জীবন ও জীবিকা। তারা মনে করেন তিস্তা বহুমুখী প্রকল্পে বিনিয়োগের আগে ভারতের উচিত ন্যায্য হিস্সা অনুযায়ী তিস্তার পানি ছেড়ে দেয়া। যে নদীকে ভারত মেরে ফেলেছে সেখানে অর্থায়ন করে কি করবে তারা? এটি তো হচ্ছে সবার আগে বড় প্রশ্ন। আগে পানি ছেড়ে দেবে। তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের নেতারা বলছেন, চীন ভারতের ভূরাজনৈতিক বলি যেন কোনোভাবেই তিস্তা না হয়, সেজন্য নিজস্ব উদ্যোগেই মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া জরুরি। পদ্মা সেতুর মতো নিজস্ব অর্থায়ন এটা করতে হবে এবং এখানে কোনো ভূ রাজনীতির কোনো খেলাধুলা আমরা মানি না, এবার আমরা চাই না। আমরা চাই এর বাস্তবায়ন। 2022 সালে চীনের একটি প্রতিনিধি দল তিস্তা পরিদর্শনে আসেন এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিনিয়োগের আগ্রহের কথা জানান। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। দেখছেন সন্ধ্যার সময়। এবার বিপিএল ফুটবলের খবর। দেশের ক্লাব ফুটবলে নতুন ইতিহাস গড়েছে বসুন্ধরা কিংস। টানা পঞ্চমবারের মতো বিপিএল এর শিরোপা জিতেছে অস্কার ব্রুজনার দল। লিগের একমাত্র অপরাজিত দল মোহামেডানকে 2-1 গোলে হারিয়ে 3 ম্যাচ হাতে রেখে শিরোপা নিশ্চিত করেছে কিংস। পুরো ম্যাচেই আধিপত্য বিস্তার করে খেলে তপু বিশ্বনাথরা। 19 মিনিটে দলের হয়ে প্রথম গোল করেন ডরিয়েল টন। বিরতির পরও আধিপত্য ধরে রাখে বসুন্ধরা। 52 মিনিটে ব্যবধান 2-0 করেন ডরিয়েল টন। পরে মোহামেডান 66 মিনিটে 1 গোল শোধ দিলেও হার এড়াতে পারেনি তারা। শেষ পর্যন্ত 2-1 ব্যবধানে জয় নিয়ে শিরোপা উল্লাসে মাতে বসুন্ধরার রাজারা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দেব আরও একবার। রাজনীতির মাঠে উত্তাপ। সরকার নয়, দেশ চালাচ্ছে অদৃশ্য শক্তি, দাবি মির্জা ফখরুলের। বিএনপি ভারতের দালাল, আওয়ামী লীগের শক্তি জনগণ, পাল্টা জবাব ওবায়দুল কাদেরের। যারা বলে এই রেলের কি দরকার ছিল, তো কি দরকার ছিল ওদের, আমার মনে এদের একটু ছবি তুলে রেখে সুবিধাগুলি নিচ্ছে কিন্তু একটু দেখা দরকার। উন্নয়ন প্রকল্পের সমালোচনাকারীদের এক হাত নিলেন প্রধানমন্ত্রী। বললেন, পরমাণু বিদ্যুৎ সবচেয়ে পরিবেশ বান্ধব, ব্যয় সাশ্রয়ী পরিকল্পনা গ্রহণের নির্দেশ। এই ছিল আমার কাছে থাকা সন্ধ্যার সময়। এরপর জনপদের সময় নিয়ে যুক্ত হবেন সহকর্মী ছোয়া খন্দকার। ধন্যবাদ রাব্বি। জনপদের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।